রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলে আর তার গার্লফ্রেন্ড নিখোঁজ হয়ে যায়। তদন্তে নামে রুদ্রা নামে এক অদ্ভুত স্বভাবের পাগলাটে এক অফিসার, যে নিয়মনীতির কোনো তোয়াক্কাই করে না। তদন্ত শুরু হলে রুদ্রা জানতে পারে ওই দুজনকে শেষবার 17A কাবেরী এক্সপ্রেস নামে একটি বাসে উঠতে দেখা গিয়েছিল। তবে গল্পে টুইস্ট তখনই আসে যখন তথ্য নিয়ে জানা যায় 17A কাবেরী এক্সপ্রেস নামে কোনো বাসই নেই। এমনকি ছেলেটির গার্লফ্রেন্ডের তথ্য নিতে গেলেও ওই মেয়েটির কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, ওই বাসটি তাহলে কোত্থেকে এসেছিল আর কোথায় চলে গেল? আর এই মেয়েটি বাকি রুদ্রা কি পারবে এই রহস্যের ভেদ করে নিখোঁজ ওই ছেলেটিকে উদ্ধার করতে, নাকি কোনো এক অপ্রাকৃতিক রহস্যের গভীরে তলিয়ে যাবে? সত্যি বলছি, এই গল্পে এমন সব রহস্য সামনে আসবে আপনি পুরোই গোলকধাঁধায় পড়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে কন্নড় ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি রুদ্রা গারুদা পুরানার কথা। গভীর রাতে দুজন ব্যক্তি একটি বাইক চালিয়ে কোথাও যাচ্ছিল। তখনই কেউ একজন কালো জাদু করতেই ওই দুজনের অ্যাক্সিডেন্ট হয়। একজন দূরে গিয়ে ছিটকে পড়ে আর অন্যজনের শরীরে আগুন ধরে যায়। দূরে পড়ে যাওয়া লোকটি লক্ষ্য করে যে ব্যক্তির শরীরে আগুন ধরেছে ওই লোকটার পাশে ভয়ানক একটি ছায়া দাঁড়িয়ে আছে। অন্য দেশে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় স্কুল ছুটির আগে খাতায় তার বাবাকে এঁকেছে। বাবা নিতে এলে বাবাকে তার আর্ট দেখাবে। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। মেয়েটির বাবাও তাকে নিতে এসেছে। তবে তখনই স্কুলের ওই ভবনটি ধসে পড়ে ওই মেয়েটি সহ 3টি বাচ্চা ঘটনাস্থলে মারা যায়। মাত্র 5 বছর আগে স্কুলের এই ভবনটি বানানো হয়েছিল, 5 বছরের মধ্যেই ধসে পড়ল। এতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে কতটা দুর্নীতি হয়েছিল। এই ঘটনাগুলোর কথা মনে রাখবেন। এখান থেকে সিন চলে যায় কর্ণাটকের একটি কোর্টে। লয়ারের ছদ্মবেশ নিয়ে এক ক্রিমিনাল তার বেইলে শুনানির জন্য এসেছে। তবে ইন্সপেক্টর রুদ্রা আর তার টিম আগে থেকেই এখানে ওত পেতে ছিল। কোর্ট চত্বরে দেখা মাত্রই তারা ওই ক্রিমিনালকে তুলে নিয়ে যায়। এই ক্রিমিনালের নাম গুটকা রমেশ। সে এক মন্ত্রীর ডান হাত। তাই খবর পাওয়া মাত্রই ওই মন্ত্রী এসিপি নারায়ণকে কল করে বলে দেয়, রমেশকে এখনই আমার বাড়িতে নিয়ে এসো। মন্ত্রীর কথা মতো এসিপি রুদ্রাকে কল করে, কিন্তু রুদ্রা পিক করছে না, কারণ রুদ্রা একটু পাগলাটে স্বভাবের লোক। রুদ্রা ভালো করে জানে রমেশ মন্ত্রীর ডান হাত, আর মন্ত্রী রমেশকে ছাড়াতে সবকিছু করতে পারে। রুদ্রার কাছে অপরাধীর সাথে কোনো রকম আপোষ নেই। এই জন্য ইচ্ছা করে রুদ্রা ফোন পিক করছে না। এর মধ্যে মাঝপথে রমেশের কিছু লোক রমেশকে উদ্ধার করার চেষ্টাও করে, কিন্তু তারা ব্যর্থ হয়। রুদ্রাও জানে রমেশকে কোর্টে নিলে ও ক্ষমতার জোরে বের হয়ে যেতে পারবে। এই রমেশ মূলত 15 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করেছিল। তাই রুদ্রা রমেশকে থানায় না নিয়ে নির্জন একটি জায়গায় নিয়ে এনকাউন্টার করে দেয়। আর এই ঘটনার জন্য রুদ্রার বিরুদ্ধে ইনকোয়ারি বসে। রুদ্রা বলছে সেলফ ডিফেন্সে সে শ্যুট করেছে, কিন্তু ডিপার্টমেন্টের সবাই রুদ্রার সম্পর্কে আগে থেকে জানে। তাই রুদ্রার কথা কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না। আবার এসিপি নারায়ণের আন্ডারে রুদ্রা কাজ করছিল। এই জন্য ইনকোয়ারি কমিশন নারায়ণকে বলে দেয়, সামনে তো আপনার প্রমোশনের কথা ভুলে যান। আর এর আগে এসিপি নারায়ণ রুদ্রাকে পুলিশ একাডেমিতে অর্কেস্ট্রার ইনচার্জ হিসেবে ট্রান্সফার করে দেয়। এখানে গোবিন্দ নামে এক কনস্টেবল আছে, যে গত 5 বছর যাবৎ এই অর্কেস্ট্রার সাথে আছে। রুদ্রা গোবিন্দের সাথেও পরিচয় হয়। এখানে যারা কাজ করে তারা মাঝে মধ্যে রুদ্রাকে এটা ওটা রান্না করে খাওয়াতো। এই জন্য গোবিন্দ একদিন বলছিল, স্যার কতদিন অন্যের রান্না খাবেন, একটা বিয়ে করে নিন না কেন। এরপর রুদ্রা গোবিন্দকে নিয়ে একটি মেয়ের সাথে দেখা করতে চায়। এই মেয়েটির নাম শ্রুতি। শ্রুতির সাথে একটি বাচ্চা মেয়েকেও নিয়ে এসেছে। আর রুদ্রাদের সামনে ওই মেয়েটি শ্রুতিকে মাম্মি বলে ডাকায়। রুদ্রা বুঝতে পারে এটা শ্রুতির মেয়ে। শ্রুতি রুদ্রাকে 2টি কন্ডিশনের কথা বলছিল। প্রথমটা, বিয়ের পরও শ্রুতি তার জব করবে, রুদ্রা এতে আপত্তি করতে পারবে না। আর দ্বিতীয়টা বলার আগেই রুদ্রা বলে ওঠে, আপনাকে আর বলতে হবে না, আপনার মেয়েকে আমি নিজের মেয়ে বলে ভেবে নিব। তখনই শ্রুতি জানায়, এটা আমার মেয়ে না, আমার বোনের মেয়ে, কিন্তু আমাকে মা বলে ডাকে। এর মধ্যে বাচ্চাটি ওয়াশরুমে যেতে চাইলে শ্রুতি মেয়েটিকে ওয়াশরুমে নিয়ে যায়। তখনই এসিপি কল করে দ্রুত তাদের দুজনকে দেখা করতে বলে। এর জন্য রুদ্রারা বের হয়ে যায়। আর এরপর শ্রুতি ফিরে এসে দেখে রুদ্রারা চলে গিয়েছে, এমনকি বিলটা পর্যন্ত পরিশোধ করে যায়নি। এরপর আমাদের স্থানীয় এমএলএ দেবী শেঠিকে দেখানো হয়। গত টার্মে যখন তাদের দল জিতেছিল সে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিল। তবে এবার মুখ্যমন্ত্রীর পদের আশায় এখনও পর্যন্ত কোনো মিনিস্ট্রি নেয়নি। রাজ্যের 114 জন এমএলএ তার হাতে, তাই তার পাওয়ারটাও একটু বেশি। এ হচ্ছে দেবী শেঠির ওয়াইফ গায়ত্রী, আর এ একমাত্র ছেলে মানু। মানু কলেজে পড়াশোনা করে, তবে ইদানিং বিভিন্ন ট্যুরে সময় কাটাচ্ছে। বাবার একমাত্র ছেলে বলে কথা, আদরটাও একটু বেশি। সিন চলে যায় রাতে। আমাদের মাস্ক পরিহিত এক ব্যক্তিকে দেখানো হয় কোনো একটি জায়গাতে বসে কালো জাদু করছে। আর ঠিক এরপরই
বাড়ির জানালায় কাঁচ ভাঙার শব্দ পেয়ে সেটি উঠে এসে দেখে পাথরে মোড়ানো একটি কাগজে কী সব লেখা রয়েছে। সিকিউরিটিদের ডাকলে তারাও পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কোথাও কেউ নেই। সিন চলে যায় পরবর্তী দিন। শ্রুতি বিনা হেলমেটে স্কুটি চালাচ্ছিল, এই জন্য ট্রাফিক পুলিশ তাকে আটকে জরিমানা করছিল। তখনই রুদ্রা এদিক দিয়ে যাওয়ার সময় শ্রুতিকে দেখতে পেয়ে বলে, চালান কেটো না, আমার পরিচিত লোক। কিন্তু শ্রুতি জরিমানা দিয়েই যাবে। এই জন্য রুদ্রা আরও কিছুর জন্য ফাইন করতে বললে মোট 4,500 টাকা এসে দাঁড়ায়। শ্রুতির কাছেও এত টাকা নেই, তাই রুদ্রা বলে, ইগো দেখিয়ে লাভ নেই ম্যাডাম। এরপর রুদ্রা শ্রুতিকে সেদিনের বিষয় বলে যে এসিপির কল পেয়ে আর্জেন্ট যেতে হয়েছিল। শ্রুতিও বিষয়টা বুঝতে পারছে, তবে শ্রুতি বলছিল দুজন কিছুদিন একসাথে সময় কাটিয়ে একে অন্যকে জানবে, তারপরে বিয়েটা করবে। অবশ্য এর কিছুদিন পরই দুজন এঙ্গেজমেন্টটা করে নেয়। এরপর একদিন এসিপি কুলকার্নি রুদ্রাকে তার অফিসে ডেকে বলে, এমএলএ দেবী শেঠের একমাত্র ছেলে মনু কয়েকদিন যাবৎ মিসিং, কারোর কাছে কোনো তথ্য নেই। আবার এমএলএ শেঠি আর সিএম দুজনই একই পার্টির হলেও দুজনের মধ্যেই সিএম পদ নিয়ে ঝামেলা চলছে, তাই এই মিসিংয়ের বিষয়টা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এজন্য এসিপি রুদ্রাকে এই কেসটি আনঅফিসিয়ালি ইনভেস্ট করার নির্দেশ দেয়। কিন্তু রুদ্রার কথা, এত বড় হাই প্রোফাইল কেস আনঅফিসিয়ালি হ্যান্ডেল করতে গিয়ে যদি আমার কোনো সমস্যা হয়? এসিপি বল, ঠিক আছে, তোমার বিরুদ্ধে যে ইনকোয়ারি চলছে আমি সেটা ক্লিয়ার করিয়ে দিব। এরপর এসিপির কথা মতো রুদ্রা শেঠির সাথে দেখা করে এবং জানতে চায় মুক্তিপণের জন্য কেউ কল করেছিল বা কাউকে সন্দেহ হয়। সেটি বলে এমন কোনো কল আসেনি, আর রাজনীতিতে বন্ধু আর শত্রু অনেক আছে, কাকে কাকে সে সন্দেহ করবে। গায়ত্রীর সাথে কথা বললে গায়ত্রীও জানায় মঙ্গলবার সকালে নিজের কার নিয়ে কলেজে গিয়েছিল, বিকেল পর্যন্ত না ফেরাতে আমি কল দিয়ে দেখি ফোন বন্ধ। সেটিও জানায় মনুর ফোন লোকেশন ট্র্যাক করে দেখা গেছে লোকেশন কলেজেই দেখাচ্ছে, কিন্তু সেখানেও কোনো ক্লু পাওয়া যায়নি। মনু ডিপল কলেজে পড়াশোনা করত, তাই রুদ্রা গোবিন্দকে নিয়ে ওই কলেজে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে মনু ইদানিং একটু বেশি কলেজ ফাঁকি দিত, ট্রাস্টির ছেলে, তাই তারাও কিছু বলেনি। রুদ্রা মনুর ফ্রেন্ডসদের বিষয়ে জানতে চায়। এরপর নিতিন আর রাকেশ নামে দুজন স্টুডেন্টকে ডাকা হয়। তারা প্রথমেই বলে দেয় যে মনু শুধুমাত্র তাদের বন্ধু ছিল, এর বাইরে তারা কিছুই জানে না। গোবিন্দ বলছিল মনু এমএলএর ছেলে, এমনও তো হতে পারে এরা দুজনই টাকার জন্য মনুকে কিডন্যাপ করেছে, তবে ওরা অস্বীকার করছিল। এই জন্য রুদ্রা গোবিন্দকে মনুর কল ডিটেলস বের করতে বলে, আর এদের কাছে জানতে চায় কোনো নারী ঘটিত কিছু ঘটেছিল বা ওর কোনো গার্লফ্রেন্ড ইস্যু। এরপর ওরা জানায় যে গত বছর ইন্টার কলেজ স্পোর্টসে মহারানী কলেজের কাব্যা নামে একটি মেয়েকে দেখে মনু ফিদা হয়ে গিয়েছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে মনু কাব্যাকে দেখার পর থেকেই প্রতিনিয়ত কাব্যাকে ফলো করত। কাব্যার সাথে দিব্যা নামে একটি মেয়েও ছিল, সারাক্ষণ কাব্যার আশেপাশে ঘুরঘুর করত। এরপর যেদিন কাব্যাকে প্রপোজ করতে যাবে সেদিনই সাইকো শঙ্কর নামে এক গুন্ডা কাব্যার পথ আটকে কাব্যাকে জোরপূর্বক তার প্রস্তাবে রাজি হতে বলছিল। কিন্তু কাব্যার রাজি না হওয়ায় শঙ্কর যখন অ্যাসিড মারতে যাবে ঠিক তখনই মনু এসে শঙ্করকে মারধর করে তাড়িয়ে দেয়। আর এই ঘটনার পরই মনু আর কাব্যার মধ্যে সম্পর্কের শুরুটা হয়। তারা রোজই একই বাসে করে যাতায়াত করত। তবে এর মধ্যে একদিন রমেশ এবং নিতিন দেরি করে ফেলায় মনু আর কাব্যা চলে গিয়েছিল। আর ওই দিন ওরা 17A কাবেরী এক্সপ্রেস নামে একটি বাসে উঠেছিল। এটা জানার পর রুদ্রা নিতিন আর রমেশকে বাইরে বসতে বলে, আর গোবিন্দকে বলে তুমি বিএমটিসিতে গিয়ে বাসের সম্পর্কে খবর নাও, আর আমি মহারানী কলেজে গিয়ে কাব্যার খোঁজ নিয়ে দেখছি। তবে কাব্যার কলেজে খোঁজ নিয়ে জানা যায় এই কলেজে কাব্যা বা দিব্যা নামে কোনো মেয়েই পড়ে না। অন্যদিকে গোবিন্দ বিএমটিসি অফিস থেকে কল করে জানায় 17A কাবেরী এক্সপ্রেস নামে তাদের কোনো রুটই নেই। তার মানে এই দুই ছেলে মিথ্যা গল্প বানিয়েছে। আবার ওই দুই ছেলে সাইকো শঙ্করের কথা বলেছে যে কিনা কাব্যার উপর অ্যাসিড মারতে গিয়েছিল। তাই রুদ্রারা যাচাই করতে সাইকো শঙ্করের খোঁজ করতে যায়। তবে সেখানে গিয়েও জানতে পারে এই সাইকো শঙ্কর 2 বছর আগেই মারা গেছে। তবে নিতিন আর রমেশ এখনও বলছে তারা কিছু মিথ্যা বলেনি, সব সত্য বলেছে। তবে তার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। একজন রুদ্রা তাদেরকে আপাতত যেতে দেয়। এ হচ্ছে যোশী, রুদ্রার ইনফর্মার। রুদ্রা মূলত যোশীকে সেটির সম্পর্কে তথ্য নিতে বলেছিল। যোশী জানায় সেটির বাপদাদা ব্যাঙ্গালোরের, খানদানি সম্পদ আর ক্রিমিনাল ব্রেন কাজে লাগিয়ে ও রাজনীতিতে এসেছে। সেটির সব কাজগুলো দুজন ব্যক্তি দেখাশোনা করে। এক হচ্ছে বাবাইয়া, যত রকম লিগ্যাল কাজ আছে সব সে দেখে, আর আরেকজন ফাকিরা, সেটি সব ইললিগাল কার্যক্রম পরিচালনা করে। তবে গত বছর একটি অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। যোশী আরও জানায় যোশী আরও 2 জন গ্যাংস্টার কথা বলে যে যদিও তারা সেটির বিরুদ্ধে আছে, কিন্তু সেটির লোকজন তথ্য নিয়ে দেখেছে মনুকে তারা কিডন্যাপ করেনি। তবে রুদ্রা জানতে চায় এর বাইরে কেউ আছে। যোশী তখন সুভাষ নামে এক ইঞ্জিনিয়ারের কথা বলে
যে ঘুষের মামলায় জেলে গিয়েছিল। গত বছর জেল থেকে মুক্ত হয়ে সেটির একটি গণসভাতে গিয়ে সেটিকে সবার সামনে জুতা নিক্ষেপ করেছিল। এই জন্য রুদ্রারা ওই সুভাষের সাথে দেখা করতে চায়। তবে সুভাষ জানায় এই দেবী সেটি একসময় বিবিএমপির অনেক মানুষের 150 কোটি টাকার জমির স্ক্যাম করেছিল। সুভাষ এই বিষয়ে জানতে পেরে সোজা মিনিস্ট্রিতে গিয়ে সেক্রেটারির কাছে তার রিপোর্ট দিয়েছিল। কিন্তু সেক্রেটারি দেবী সেটিকে জানিয়ে দেয় সেটি প্রথমে সুভাষকে ভয় দেখিয়েছিল, কিন্তু সুভাষ ওই রিপোর্টের একটি কপি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার আগেই সেটি তার পাওয়ার কাজে লাগিয়ে সুভাষকে মিথ্যা ঘুষের মামলায় জেলে পাঠিয়ে দেয়। আর এরপর সেটির লোকেরা ওই ফাইলটি খুঁজে না পেয়ে একসময় প্রমাণ মেটাতে পুরো অফিসটি জ্বালিয়ে দিয়েছিল। সেই শোধ নিতেই সুভাষ জেল থেকে বের হয়েই সেটি জনসভাতে গিয়ে সবার সামনে সেটিকে জুতা নিক্ষেপ করেছিল। তবে সুভাষের সাথে কথা বলে তেমন কোনো ক্লু না পাওয়ায় রুদ্রা মনুর পরিচয় বদল করে সকল থানাতে মনুর ফটো পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে। ঠিক তখনই গোবিন্দ কল করে বিএমটিসি অফিসে ডাকে। আর বিএমটিসি অফিসারের সাথে কথা বলে জানা যায় যে বাসের কথা তারা বলছে, মানে 17A কাবেরী এক্সপ্রেস 25 বছর আগে এমন একটি বাস চলাচল করত। আরেকজন জানায় ওই রুটটি আচমকা বন্ধ করে দেওয়া হয়েছিল। কী জন্য দেওয়া হয়েছিল কেউই জানে না। সে বলে, আমি যখন প্রথম সেখানে জয়েন করেছিলাম শ্যাম নামে এক মেকানিক ছিল, তার মুখে আমি এই বাসের কথা অনেক শুনেছি। আপনারা তার সাথে কথা বললে তথ্য পেতে পারেন। অন্যদিকে মাস্ক পরিহিত কালো জাদু করা সেই লোকটি সেটিকে ভিডিও কল করে কিছু শ্লোক শোনায়। সেটির তখন মনে পড়ে সেম শ্লোকই সে ওই কাগজের লেখা দেখেছিল। তাই সেটি এর অর্থ জানতে তার গুরুর সাথে দেখা করে। সে জানে এটা গারুড় পুরাণের শ্লোক। এখানে বলা হচ্ছে কেউ যদি অন্যের সম্পদ ছিনিয়ে নিজে সেটা ভোগ করে তাহলে ওই পাপীর জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত নরক বানিয়ে দিব। সেটি তার গুরুকে এটাও জানায় ইদানিং তার মনে হচ্ছে তার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে। স্বপ্নের মধ্যেও সে ভয় পাচ্ছে। অন্যদিকে রুদ্রারা শ্যামের সাথে দেখা করে 17A কাবেরী এক্সপ্রেসের বিষয়ে জানতে চাইলে শ্যাম বলে, ওই বাসের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার 4 বছরের চাকরি বাকি থাকতেও আমি রিটায়ার করে চলে এসেছিলাম। শ্যাম বলে ওই সময় বিএমটিসির বাসের স্বল্পতার জন্য প্রাইভেট বাস কোম্পানির বাসগুলোকে কন্টাকে চালাতো। ওই সময় বিটিএস হেড অফিসের অ্যাকাউন্ট সেকশনে মুনি রাজু নামে এক লোক কাজ করত। সে রমেশ, হনুমান আর নাগরাজের সাথে মিলে অন্য স্টেটে যে সকল বাস পুরাতন হয়ে যেত সেই বাসগুলোকে কন্টাকে এনে এখানে চালাতো। আর এভাবে তারা প্রচুর টাকা কামিয়ে নিয়েছিল। 17A কাবেরী এক্সপ্রেস বাসটাও মনিরাজুর পক্ষ থেকে আনা হয়েছিল। ওই সময় ভেঙ্কাটেশ নামে এক ড্রাইভার ওই বাসটি চালাতো। শ্যাম আর ভেঙ্কাটেশের খুব ভালো সম্পর্ক ছিল। একদিন ডিপোর সুপারভাইজার ভেঙ্কাটেশকে ডেকে বলে, কলেজে 7 দিনের একটি পিকনিক ট্যুর আছে, তোমাকে যেতে হবে। কিন্তু ভেঙ্কাটেশ বলে, স্যার বাসের যে কন্ডিশন, শহরে কোনো মতে চালাই, ব্রেকটাও ঠিকমতো কাজ করে না, এতগুলো বাচ্চা যাবে, এই বাস নিয়ে এত বড় ট্যুর করা সম্ভব নয়। তারপর সুপারভাইজার জোরপূর্বক ভেঙ্কাটেশকে ওই বাসটায় নিয়ে যেতে বাধ্য করে। আর আমরাও দেখতে পাই মনুর বন্ধুরা যে কাব্যার কথা বলেছিল, কাব্যাও সেদিন ওই বাসেই ছিল। ভেঙ্কাটেশ সেদিন স্টুডেন্ট আর টিচার মিলে 25 জনকে নিয়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়। পাহাড়ি রাস্তা, ঘন অন্ধকার, তার মধ্যে আচমকা বাসের ব্রেক ফেল হয়ে বাসটি পাহাড়ের ঢালে পড়ে যাওয়ায় ভেঙ্কাটেশ সব 25 জনই ঘটনাস্থলে মারা যায়। এমনকি ওই দিন ভেঙ্কাটেশ নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করেছিল এমনটা অভিযোগ করে মুনিরাজু ইন্স্যুরেন্সের টাকা তুলে নিয়েছিল। এতে করে ওই অ্যাক্সিডেন্টে যে বাচ্চারা মারা গিয়েছিল তাদের পরিবারও ভেবেছিল ভেঙ্কাটেশের জন্য অ্যাক্সিডেন্টটি ঘটেছে। এই জন্য তারা রাগের বশে ভেঙ্কাটেশের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর ওই আগুনে ভেঙ্কাটেশের স্ত্রীসহ তার 2 ছেলেও মারা যায়। তবে তারা তখনও ক্ষান্ত হয়নি, কোটি টাকার স্ক্যাম করেছিল। ওই সময় ডিপোর যে ম্যানেজার ছিল সে জানতে পেরে ওদেরকে সাসপেন্ড করিয়ে দেয়। কিন্তু ওরা মনিরাজুর সাথে মিলে ওই ডিপো ম্যানেজারকে খুন করে। এরপর জেলেও গিয়েছিল, কিন্তু 2 মাস পরই বেরিয়ে আসে। এরপর ওরা কোথায় গেছে কেউই বলতে পারবে না। শ্যাম তার একটি পুরানো অ্যালবাম থেকে 3 জনের একটি ফটো দেখায়, কিন্তু এখানে মনিরাজুর কোনো ফটো নেই। শ্যাম আরও জানায় বছর 2 আগে বেঙ্গালুরুতে এদের মধ্যে রমেশের সাথে তার দেখা হয়েছিল। রমেশ তখন নাম বদলে রামান্নার নাম ব্যবহার করছিল। আবার ওই কেসের সবথেকে মূল আসামি হনুমান ও তার ধর্ম বদলে সোলাইমান নামে বেঙ্গালুরুতে শিপিং বিজনেস করছে। এদের যে মূল মাস্টারমাইন্ড ছিল মনিরাজু, তার শিপিং কোম্পানির পার্টনারও ছিল। রুদ্রা জানতে চায় চতুর্থ ব্যক্তিটিকে। শ্যাম বলে নাগরাজ জেল থেকে বের হওয়ার কয়েক বছর পরই হঠাৎ মারা গিয়েছিল। মানুষ বলে ওই বাচ্চাদের আত্মা তাদের মৃত্যুর বদলা নিয়েছে। নাগরাজের পরিবার এক বাবার কাছেও গিয়েছিল। ওই বাবা বলেছিল শুধু নাগরাজই না, ওই অ্যাক্সিডেন্টে যারা জড়িত ছিল ওই আত্মারা কাউকেই ছাড়বে না। শ্যামের থেকে সব কিছু জানার পরদিনই রুদ্রা রমেশ মানে রামানার সাথে দেখা করতে চায়, কিন্তু গিয়ে দেখে
গতরাতে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এরপর রুদ্রা সোলাইমানের খোঁজ করতে যায়। সেখানে গিয়েও জানা যায় সোলাইমান 4 দিন আগে সাগরে গেছে, এখনও ফিরেনি। তবে পুলিশ দেখে কেউ একজন সোলাইমানকে গোপনে কল করে সাবধান করে দিচ্ছিল। রুদ্রাও সেটা দেখতে পেয়ে ওই লোকের ফোন থেকে নম্বর নিয়ে ট্র্যাক করে জানতে পারে সোলাইমান আশেপাশেই লুকিয়ে আছে, আর খুঁজতে খুঁজতে পেয়েও যায়। তবে রুদ্রা সোলাইমানকে ধরার আগেই অন্য একটি গ্রুপ সোলাইমানকে খুন করে পালিয়ে যায়। এদিকে মনিরাজুর কোনো তথ্য পাওয়া যায়নি। যাদের পাওয়া গিয়েছিল তারা 3 জনও এখন মৃত। তাই রুদ্রা এই কেসের ভিকটিম ফাইল দেখতে সাকলেশপুর থানায় যায়। কিন্তু ফাইল চেক করে দেখা যায় এখানেও 3 জনের ফটো আছে, মনিরাজুর কোনো ফটো নেই। ওই সময় শ্রীনিবাস নামে এক অফিসার এই কেসের তদন্ত করেছিল, বর্তমানে অবসরে আছে। রুদ্রা তার সাথেও দেখা করে। তবে মনিরাজুর বিষয়ে জানতে চাইলে সেও মনিরাজুর বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না। এতে করে রুদ্রা বুঝতে পারে মনিরাজুর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। রুদ্রা সেটির সাথে দেখা করেও মনিরাজুর বিষয়ে জানতে চায় যে এমন কাউকে জানেন। সেটিও জানে সে এমন কোনো নাম কখনো শুনেনি। অন্যদিকে সিএম এসিপি নারায়ণকে ডেকে সেটির ছেলের মিসিং কমপ্লেনের বিষয়ে বলে যে ওরা আনঅফিসিয়ালি কেসটি তদন্ত করাচ্ছে, আমাদেরকে বিষয়টি ফলো আপ করতে হবে। এই জন্য নারায়ণ আদি নামে এক অফিসারকে সেটির সকল কর্মকাণ্ডের উপর নজর রাখতে নির্দেশ দেয়। এই আদি মূলত দীর্ঘদিন সাইবার সিকিউরিটিতে কাজ করেছে, তবে সবকিছু কনফিডেন্সিয়াল রাখতে হবে। সিন চলে যায় রাতে। সেটিকে ওই মুখোশ পরা লোকটি ভিডিও কল করে তার ছেলেকে দেখায় এবং সেটিকে বলে, তুই যে মাসুম বাচ্চাদেরকে মেরেছিস তাদের আত্মারা তোর একমাত্র ছেলের বলি চাইছে, সামনে আমাবস্যার রাতে তোর ছেলের বলি দেয়া হবে। সিন পরবর্তী দিন। রুদ্রা এসিপি কমলেশের সাথে দেখা করে এবং বলে সেটির ছেলের মিসিংয়ের সাথে 17A কাবেরী এক্সপ্রেস বাসটির কোনো কানেকশন নিশ্চয় আছে, কিন্তু 25 বছর আগের অ্যাক্সিডেন্ট হওয়া ওই বাস এত বছর পর কিভাবে এলো। এসিপিও তাই ভৌতিক এই বিষয়টি বিশ্বাস করতে চাচ্ছে না। এই জন্য রুদ্রা যোশীকে ডাকে। যোশী এসিপিকে একটি ঘটনার কথা বলে। যোশী বলে যোশী যখন নিউজ চ্যানেলে কাজ করত রোজ ফ্লাইওভার দিয়ে যাতায়াত করত। একদিন যোশী এক মেকানিককে লিফট দিয়েছিল। দুজনে একই রুটে যাতায়াত করত, তাই ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ওই সময় যোশী একটি ভালো নিউজ খুঁজছিল। এজন্য ওই মেকানিক একদিন একটি বারে গিয়ে 3 জন লোককে দেখিয়ে দিয়ে বলেছিল ওদের সাথে বন্ধুত্ব করুন, অনেক বড় ব্রেকিং নিউজ পেয়ে যাবেন। কথা মতো যোশী 15 দিন তাদের আশেপাশে ঘোরাফেরা করার পর তাদের সাথে বন্ধুত্ব করতে পারে। এরপর একদিন তাদের মধ্যে একজন যোশীকে তাদের একটি কুকর্মের বিষয় জানায়। সে বলে 2 মাস আগে মুম্বাইয়ের একটি পার্টি এক সায়েন্টিস্টকে মারতে তাদেরকে কন্ট্যাক্ট দিয়েছিল। কথা মতো তারা সুযোগ বুঝে ওই সায়েন্টিস্টকে গুলি করে মেরেও ফেলে, কিন্তু ওই সময় সায়েন্টিস্টের সাথে থাকা তার ছোট্ট মেয়েটাও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই মেয়েটি ছিল এই লোকের মেয়ের বয়সী, তাই সেই গিল্ড থেকে সে বের হতে পারছে না। যোশী ওই লোকের থেকে সব তথ্য নিয়ে তার বলা জায়গা থেকে যোশী সায়েন্টিস্ট আর তার মেয়ের বডিটি উদ্ধার করে ওই 3 জনকে জেলে পাঠিয়েছিল। এসিপির কথা এখানে ভৌতিক কানেকশন কোথায়? যোশী বলে, স্যার খুন তো ওই 3 জনই করেছিল, কিন্তু আমাকে যে তাদের কাছে পাঠিয়েছিল সে কোনো মেকানিক ছিল না। সেই সায়েন্টিস্টের আত্মাই আমাকে তাদের কাছে নিয়ে গিয়েছিল। আর এই ঘটনার কথা শুনে এসিপি শুধু বলে, দেখো রুদ্রা, যে কোনো মূল্যে সেটির ছেলেকে খুঁজে বের করতে হবে। রুদ্রার কথা, ওই কেসের মূল যে আসামিগুলো ছিল তাদের 3 জনই মারা গেছে, বাকি আছে মনিরাজু, যাকে কেউ কখনো দেখেনি। সেটির ছেলেকে কিডন্যাপের পিছে কে থাকতে পারে তা জানতে মনিরাজু সম্পর্কেও তথ্য বের করতে হবে। অন্যদিকে আবি তদন্ত শুরু করেছে। তখনই গৌরী নামে এক জার্নালিস্ট আবির সাথে দেখা করে সেটির ছেলের মিসিং কেসের কথা বলে। গৌরীর ধারণা রুদ্র আর সেটি মিলে কোনো একটা গেম খেলছে। গৌরী জানা কিছুদিন আগেই একটি দুর্নীতির অভিযোগে রুদ্র সেটির সাথে দেখা করেছিল। ওই সময় রুদ্রার কাছে যে এভিডেন্স ছিল তাতে সেটির জেল না হলেও সেটির পলিটিক্যাল ইমেজ নষ্ট হয়ে যেত। আর এই জন্য ওই সময় রুদ্রার সেটির মধ্যে 5 কোটি টাকার একটি ডিলও হয়েছিল। আবার এখন রুদ্রাই ওই কেসটি হ্যান্ডেল করছে। এমনও তো হতে পারে রুদ্রা সেটির ছেলেকে কিডন্যাপ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই তাদেরকে আগে রুদ্রার অ্যাক্টিভিটির উপর নজর রাখতে হবে। এরপর আদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রুদ্রার সম্পর্কে তথ্য নিতে শুরু করে। এমনকি আবি শ্রুতির সাথেও দেখা করে। আবি শ্রুতিকে বলে যে রুদ্রার অ্যাক্টিভিটির উপর তাদের সন্দেহ হচ্ছে, তাই তারা রুদ্রার সম্পর্কে তথ্য নিতে চায়। আবি রুদ্রার পরিবারের বিষয়ে জানতে চায়। শ্রুতি বলে, আমি তোর পরিবার সম্পর্কে কিছু জানি না, কিন্তু আবির কথা, যে ছেলেকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তার বেসিক ইনফরমেশনটা পর্যন্ত আপনি জানেন না। আবি শ্রুতিকে বোঝানোর চেষ্টা করে রুদ্রা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে, ও বিশ্বাস করার যোগ্য না। কিন্তু শ্রুতি রুদ্রাকে যথেষ্ট বিশ্বাস করে। এই জন্য শ্রুতি আর আবির সাথে কোনো কথাই বলতে চাচ্ছে না। অবশ্য শ্রুতির বান্ধবী ইশিকা বলছিল ও খারাপ কি বলেছে। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে একটা পার্থক্য আছে। শ্রুতির কথা, রুদ্রা স্ট্রেট ফরওয়ার্ড একটা ছেলে, রুদ্রা কখনোই তার থেকে কোনো কিছু গোপন করবে না। তবে ইশিকার কথা, এমনটাই যদি হবে
তাহলে আজ পর্যন্ত ও তোকে ওর পরিবারের সাথে কেন পরিচয় করিয়ে দেয়নি? আর খোদ ডিপার্টমেন্টের লোকই ওর বিরুদ্ধে ইনকোয়ারি করছে, তাই বিষয়টাকে এতটা লাইটলি না নিয়ে তোর ওর সাথে কথা বলা উচিত। এদিকে দেবী শেঠি আর ওই কিডন্যাপারের একটি কল রেকর্ড আবিদের হাতে আসে। ওই কল রেকর্ডে দেবী শেঠি ওই কিডন্যাপারকে বলছিল তার ছেলেকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে, যে কোনো শর্ত সে মেনে নিতে প্রস্তুত। এই জন্য কিডন্যাপার একসময় বলেছিল, বলির বিষয়টা না হয় আমি কোনোভাবে ম্যানেজ করে নিব, তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমাকে 10 কোটি টাকা দিতে হবে। দেবী সেটি তাতে রাজি হয়ে যায়। এই জন্য কিডন্যাপার বলে 10 কোটি টাকা পলি দিয়ে র্যাপ করে 2টি লাগেজে ভরে বেঙ্গালুরু থেকে কান্নুর যাওয়ার ট্রেনের বগি নম্বর 5-এ ব্যাগসহ তোর ওয়াইফকে উঠিয়ে দিবি। এরপর কী করতে হবে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব। আর তোর ওয়াইফকে হেল্প করতে তোর কাছের একজন লোককেও দিতে পারিস, তবে কোনোভাবে চালাকি করে পুলিশকে কিছু বলা যাবে না। ছেলেকে বাঁচানোর জন্য দেবী এই প্রস্তাবে রাজিও হয়ে গেছে। এই জন্য আবির নারায়ণকে বলে, স্যার আপনি যদি আমাকে পুলিশ ফোর্স দেন তাহলে আমি নিশ্চয়ই ওই কিডন্যাপারকে ধরতে পারবো। যদিও এটা সেন্সিটিভ এবং আনঅফিসিয়াল একটি কেস, তারপরও নারায়ণ আদির উপর বিশ্বাস করে আদির সাথে ফোর্স দিয়ে দেয়। আর কিডন্যাপারের কথা মতো দেবীর ওয়াইফ গায়ত্রী বাবা একে সাথে নিয়ে 10 কোটি টাকা ভর্তি 2টি ব্যাগ নিয়ে বগি নম্বর 5-এ উঠে পড়ে। সাথে আভিও তার টিম নিয়ে ওই একই বগিতে অবস্থান নেয়। ট্রেনটি ছাড়ার কিছু সময় পরই ওই কিডন্যাপার গায়ত্রীকে কল করে এবং ব্যাগ নিয়ে বগির গেটের সামনে গিয়ে অপেক্ষা করতে বলে। কথা মতো গায়ত্রী ব্যাগ নিয়ে সেখানে অপেক্ষা করছিল। আর এরপর যখনই ট্রেনটি একটি ব্রিজ ক্রস করছিল তখনই কিডন্যাপার গায়ত্রীকে ওই ব্যাগগুলো পানিতে ফেলে দিতে বললে গায়ত্রী প্রথমে একটি ব্যাগ ফেলে দেয়। এর মধ্যে আবি তার টিম নিয়ে গায়ত্রীকে বোঝানোর চেষ্টা করছিল যে ব্যাগগুলো ফেলবেন না, আমরা কিডন্যাপারকে ধরার চেষ্টা করব। তবে ছেলেকে বাঁচাতে গায়ত্রী কোনো রিস্ক নিতে চাচ্ছে না। এই জন্য কিডন্যাপারের কথা মতো গায়ত্রী অন্য ব্যাগটিও পানিতে ফেলে দেয়। এরপর বাবায় ফিরে এসে সেটিকে জানায় সেফটির জন্য তারা ওই বগির 40টি সিট বুক করে নিয়েছিল, আর বাকি 32টি সিট পুলিশ ডিপার্টমেন্ট থেকে বুকিং করা হয়েছিল। এই জন্যই ঝামেলাটা হয়েছে। ঠিক তখনই কিডন্যাপার কল করে সেটিকে বলে, তোকে আমি আগেই নিষেধ করেছিলাম, তারপরও তুই পুলিশকে জানিয়েছিস, তুই আমার সাথে চালাকি করেছিস, তোর ছেলের কথা ভুলে যা। আর এটা শুনে সেটির মাথা পুরো গরম হয়ে যায়। সেটি কুলকার্নিকে কল করে জানতে চায় তোমরা কেন ফোর্স পাঠিয়েছিলে, কিন্তু কুলকার্নি বলে আমরা কিছু করিনি, এটা এসিপি নারায়ণ করেছে। এই জন্য সেটি এসিপি নারায়ণের সাথে দেখা করে এবং তাকেও থ্রেট দিয়ে আসে যে আমার ছেলের যদি কিছু হয় তোমাদের কাউকে আমি ছাড়ব না। আর এরপর এই বিষয়টি কমিশনার কাছে পর্যন্ত পৌঁছে যায়। কমিশনার তখন এসিপি কুলকার্নি এবং এসিপি নারায়ণকে নিয়ে একসাথে বসে। দুজনই কেসটি আনঅফিসিয়ালি হ্যান্ডেল করছিল। এই জন্য কমিশনার বলে এখন আর এটি আনঅফিসিয়ালি করা যাবে না, এখন অফিসিয়ালি মিসিং কমপ্লেন রেজিস্টার করতে হবে, মিডিয়া জানলে অনেক সমস্যা হতে পারে। তাই কমিশনার কুলকার্নিকে বলে দেয় যে এই কেসটি এখন থেকে এসিপি নারায়ণের নেতৃত্বে রুদ্রা হ্যান্ডেল করবে। এরপরে রুদ্রা গায়ত্রীর সাথে দেখা করে, আর গায়ত্রী ওই কিডন্যাপারে পাঠানো ওই ভিডিওটি দেখায়, সাথে ওই শ্লোক লেখা কাগজটিও। গায়ত্রীর কথা যে কোনো মূল্যে আমার ছেলেকে উদ্ধার করে দিন। রুদ্রা গায়ত্রীকে আশ্বাস দেয় আপনার ছেলেকে আমি উদ্ধার করব, তবে যে কোনো বিষয় আমার থেকে লুকাবেন না। এদিকে আভি আর ইশিকার কথায় শ্রুতির মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। তাই শ্রুতি রুদ্রার সাথে দেখা করে এবং রুদ্রাকে বলে তুমি আমাকে তোমার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যাবে না? রুদ্রা বলে কেন নেব না, অবশ্যই নিয়ে যাব, আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক, গেলে তুমি খুশি হবে। সামনের রোববার যদি ফ্রি থাকো আমি তোমাকে নিয়ে যাব। এতে করে শ্রুতির ভিতরে থাকা সন্দেহটাও দূর হয়ে যায়। এরপর অফিসে ফিরলে রুদ্রাকে এক গুরু কল করে এবং বলে অতৃপ্ত আত্মাদের মুক্তি দেওয়ার একটা উপায় আছে। এই জন্য অনেক আত্মাকে ডাকতে হয়, আর প্রত্যেকটি আত্মার আলাদা আলাদা মূর্তি তৈরি করে ওই মূর্তিগুলোর গায়ে হলুদ কুমকুম মেখে একটি বিধি করতে হয়। প্রতি 4 বছরে আসা একটি বিশেষ আমাবস্যার রাতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। একবার সব কিছুর ব্যবস্থা হয়ে গেলে ওই রাতেই নরবলি দিতে হয়, অন্যথায় যে এই বিধি শুরু করেছে তারই মৃত্যু হবে। তাহলে ওই কিডন্যাপার যেহেতু বলির কথা বলেছে, তার মানে দাঁড়াচ্ছে মনুর বলি না দিলে তার নিজেকে মরতে হবে। এখন এমন পরিস্থিতিতে রুদ্রা ওই কিডন্যাপারের কাছ থেকে মনুকে কিভাবে উদ্ধার করবে, যার কোনো চিহ্নই এখন পর্যন্ত বের করতে পারেনি। এরপর রুদ্রা নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। রুদ্রা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিছু তথ্য কালেক্ট করে এসিপি নারায়ণকে ওই বাসের ফটোটি দেখায়। মনুর বন্ধুরা যে বাসে উঠে যাওয়ার কথা বলেছিল, আর মনুর বন্ধুদেরকেও ডাকা হয়। ওই রাত ওই বাসে থাকা যে যাত্রীগুলোর মৃত্যু হয়েছিল তাদের ফটোসহ লিস্ট দেখিয়ে মনুর বন্ধুদের কাছে জানতে চায় তোমরা যে মেয়ের কথা বলেছিলে এদের মধ্যে দেখো তো আছে কিনা। আর এই লিস্ট থেকে নিতিন আর রমেশ, কাব্য এবং দিব্যার ফটো দেখিয়ে বলে স্যার এরা দুজনই ছিল। তবে রুদ্রা ওদেরকে কিছু না বলে বাইরে বসতে বলে। নারায়ণ বলছিল এই মেয়ে দুটোকে জিজ্ঞাসাবাদ করলেই তো হয়ে যায়, কিন্তু রুদ্রার কথা কিভাবে জিজ্ঞেস করবো স্যার, এরা তো 25 বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। রুদ্রা ওই অ্যাক্সিডেন্টের খবর প্রকাশিত হওয়া 25 বছর আগের একটি পত্রিকাও দেখায়, কিন্তু রুদ্রা এটাই বুঝতে পারছে না
25 বছর আগে যে মেয়ে মারা গেছে সেই মেয়ে কিভাবে মনুর গার্লফ্রেন্ড হতে পারে। আর এখানে আমরা এটাও দেখতে পাই রুদ্রার কাছে মনিরাজুর একটি ফটো এসেছে। আর এই ফটোটি দেখে রুদ্রা নারায়ণকে বলে, এই মনিরাজু অন্য কেউ নয়, আমাদের এমিলে দেবী শেট্টি। রুদ্রা বলে ওই অ্যাক্সিডেন্টের কেসে মনিরাজুরও জেল হয়েছিল, কিন্তু বেলে বের হয়ে একটি আশ্রমে গিয়ে লুকিয়েছিল। ওই আশ্রমের গুরুর নাম ছিল দেবী শেট্টি। মনিরাজু ওই আশ্রমের গুরু দেবী শেট্টিকে লুট করে বেঙ্গালুরুতে ফিরে এসেছিল। আর বেঙ্গালুরুতে থাকা দেবী শেট্টির পরিবার ভেবেছিল 10 বছর বয়সে তাদের যে ছেলে চলে গিয়েছিল সেই ছেলে আবার ফিরে এসেছে। আর সেই সুযোগটা কাজে লাগিয়েই মনিরাজু দেবী শেট্টির পরিচয় ব্যবহার করে এমএলএ হয়ে গিয়েছিল। আর এই জার্নিতেও 1000 মানুষের বেশি খুন করেছে। রুদ্রার ধারণা ওই সময় মনিরাজুর সাথে এই কেসে যে সকল ব্যক্তিরা ইনভলভ ছিল রুদ্রা তাদের বিষয়ে জেনে গিয়েছিল। আর তাদের কাছ থেকে রুদ্রা যেন মনিরাজুর পর্যন্ত পৌঁছাতে না পারে সেজন্য হয়তো মনিরাজু নিজেই তাদেরকে খুন করিয়েছে। আর কিডন্যাপের বিষয়টাও রুদ্রার কাছে মনে হচ্ছে এটা সাধারণ কোনো কিডন্যাপ না, প্রতিশোধ নেয়ার জন্য কিডন্যাপ করা হয়েছে। কালী অমাবস্যার রাত দেবী শেট্টি যে পাপ করেছে সেই পাপের ফল দেবী শেট্টির ছেলেকে ভোগ করতে হবে। তবে নারায়ণের কথা এমনটা হতে দেয়া যাবে না। তোমাকে আমি ফুল পাওয়ার দিচ্ছি, যে কোনো মূল্যে কালকের মধ্যে কেসটি সলভ করতে হবে। এরপরই গায়ত্রীর কাছে একটি পার্সেল আসে। গায়ত্রী পার্সেলটি খুলেই দেখে পার্সেলের মধ্যে মনুর কাপড় চোপড়, সাথে কিছু কালো জাদু করার সরঞ্জাম। এগুলো দেখার পর গায়ত্রী ভাবছিল তার ছেলেকে হয়তোবা খুন করেছে। তবে তখনই ওই কিডন্যাপার বাবার ফোনে কল করে দেবী শেট্টির সাথে কথা বলে। কিডন্যাপার শেট্টিকে বলে, ভয় পাস না, তোর ছেলেকে এখনও মারেনি। এত ভোট পাওয়ার পরও তুই ভালো নেতা হতে পারিসনি, একজন ভালো স্বামীও হতে পারিসনি, তবে একজন ভালো বাবা হওয়ার জন্য তোকে সেই সুযোগটা দিচ্ছি। কিডন্যাপার শেট্টির ফোন রেখে বাবার ফোন নিয়ে তারপর জায়গা মতো সেটিকে একা যেতে বলে। আর কিডন্যাপার কথা মতো বাবার ফোন নিয়ে সেটি একাই কান নিয়ে বের হয়ে যায়। তবে ঠিক এরপরই পুলিশ মনুকে খুঁজে পায়। খবর পেয়ে রুদ্রাও ছুটে যায়। মনুর অবস্থা গুরুতর, মনুকে দ্রুত হসপিটালে নিতে হবে, কিন্তু সেটিকে কল করে পাওয়া যাচ্ছে না, সেটির ফোন বন্ধ। নারায়ণকে জানালে নারায়ণও বলে হসপিটালে নিলে মিডিয়া জানাজানি হয়ে যেতে পারে, তাই তুমি ওকে ওদের বাড়িতে নিয়ে যাও, ট্রিটমেন্ট করার জন্য যা কিছু লাগবে আমি হসপিটাল থেকে পাঠাচ্ছি। তাই নারায়ণের কথা মতো রুদ্রা মনুকে মনুদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু রুদ্রা লক্ষ্য করে সেখানে সেটি নেই। রুদ্রা গায়ত্রীর কাছে জানতে চায় সেটি কোথায়, ওনার ফোনও তো বন্ধ। গায়ত্রী বলে চিন্তার কিছু নেই, এমনটা উনি মাঝে মধ্যেই করে, নিজের কোনো বিশেষ কাজ থাকলে উনি ফোন রেখে একাই ড্রাইভ করে কোথাও চলে যায়। তবে গায়ত্রীর কথায় রুদ্রার একটু সন্দেহ হয়। রুদ্রা নারায়ণকে কল করে বিষয়টা জানায় যে কিছু একটা গড়বড় আছে। নারায়ণের কথা এখন আমরা কী বা করতে পারি। রুদ্রার কথা, স্যার স্থানীয় এমএলএ, কিছু হয়ে গেলে আমাদেরই জবাবদিহি করতে হবে। আবার নিজের ফোনটাও নিয়ে যায়নি, তাই রুদ্রা সেটির বাড়ির আশেপাশে সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখতে চায় যে অ্যাকচুয়ালি কোন দিকে গিয়েছে। এই জন্য রুদ্রা সিসিটিভি কালেক্ট করতে শুরু করে। এই জন্য রুদ্রা সিসিটিভি পর্যবেক্ষণ করছিল। তখনই গায়ত্রী কল করে সকালের ঘটনার কথা বলে যে কিডন্যাপারের কল পেয়েই সে কোথাও গেছে। আর সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায় সেটি ওই কার নিয়ে সাকলেশপুরার দিকে গিয়েছে। সাথে সাথে রুদ্রা সাকলেশপুরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে রুদ্রা কেন যেন কাব্যের উপস্থিতি অনুভব করছিল। এর মধ্যে লোকাল থানা থেকে কল করে জানায় সাকলেশপুরার পাহাড়ি একটি জায়গায় দেবী শেট্টির কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। সকাল নাগাদ রুদ্রা ওই স্থানে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে জানা যায় কোনো বড় একটি গাড়ির ধাক্কায় এমএলএর কারটি পাহাড়ের ঢালে পড়ে গেছে, তবে এমএলএকে পাওয়া যায়নি। তবে চিন্তার বিষয় হচ্ছে এই রোডে কোনো বড় গাড়ি অ্যালাউড না, তাহলে বড় গাড়ি কোত্থেকে এলো? পাশের এক চায়ের দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গতকাল বিকালে এখানে একটি ট্যুরিস্ট বাস এসেছিল। আর তার কথা মতো এটা 17A কাবেরী এক্সপ্রেস বাস, যে বাসটি 25 বছর আগে অ্যাক্সিডেন্টের ধ্বংস হয়ে গিয়েছিল। লোকটা জানায় ওই বাসে থাকা যে সকল স্টুডেন্ট ছিল সবাই তার দোকানে এসে চা, বিস্কিট, কেক এগুলো খেয়েছিল। লোকটিকে ওই বাসের ফটো দেখালে সে কনফার্ম করে এই বাসটি সে দেখেছে। এমনকি ভিকটিমদের লিস্ট থেকেও সে বলে যে এই সকল ব্যক্তি কালকে এখানে ছিল। এদিকে মিডিয়াতে সব কিছু জানাজানি হয়ে গেছে। এই জন্য নারায়ণ রুদ্রাকে কল করে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ কেসটি তারা আনঅফিসিয়ালি হ্যান্ডেল করছিল। তবে রুদ্রা নারায়ণের সাথে দেখা করে নারায়ণকে বলে যে এইভাবে আমরা কেসটিকে কিভাবে ক্লোজ করে দিতে পারি। রুদ্রার কথা 25 বছর আগে যেই স্পটে বাসটির অ্যাক্সিডেন্ট হয়েছিল 25 বছর পর ওই বাসের দ্বারাই দেবী শেট্টির কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। কিন্তু নারায়ণের কথা, তুমি এই ভূত প্রেতের কথা বলে কেসটি কিভাবে সলভ করবে, এগুলো কি আদৌ বিশ্বাসযোগ্য? কেউই তো তোমার কথা বিশ্বাস করবে না। আর বাইরে বসে আবিও সব কিছু শুনে গৌরীর সাথে দেখা করে গৌরীকে বলে তুমি যেমনটা বলেছিলে সেটাই সত্যি, রুদ্রার মধ্যে ঝামেলা আছে। ও ভূত প্রেতের কথা বলে ডিপার্টমেন্টকে বোকা বানানোর চেষ্টা করছে। যে 8 ঘন্টা দেবী শেট্টি গায়েব ছিল ওই 8 ঘন্টা রুদ্রার ফোন কন্ট্রোল রুমে ছিল, কিন্তু রুদ্রা সেখানে ছিল না। এই ঘটনার পিছনে রুদ্রার হাত আছে
এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু রুদ্রার মোটিভটা কি? আবার রুদ্রার বিরুদ্ধে কোনো স্পষ্ট তথ্য প্রমাণ তার কাছে নেই যেগুলো দিয়ে সে রুদ্রাকে দোষী প্রমাণিত করতে পারবে। এই জন্য আবিও কিছু করতে পারছে না। এরপর ডিপার্টমেন্ট থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় এবং মিডিয়াকেও জানানো হয় যে আপাতত এই কেস নিয়ে কোনো রকম রিউমার্স ছড়াবেন না, যে কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দিব। আর এর পরবর্তী দিনই রুদ্রা শ্রুতিকে একটি আশ্রমে নিয়ে যায়। আর এখানে শ্রুতি এটাও জানতে পারে রুদ্রা এই আশ্রমে বড় হয়েছে। এমনকি আমরাও দেখতে পাই রুদ্রা, যোশী, গৌরী এই আশ্রমেই ছিল। আর রুদ্রা তার সহপাঠী বন্ধুদের নিয়ে দেশ এবং বিদেশ থেকে অনেক ডোনেশন জোগাড় করে এই আশ্রমটা এত দূরে নিয়ে এসেছে। এখন এই আশ্রমে হাজারেরও বেশি মানুষ থাকতে পারে। শ্রুতিও বুঝতে পারে রুদ্রা যে জয়েন্ট ফ্যামিলির কথা বলেছিল এটাই তার জয়েন্ট ফ্যামিলি। আর এরপরই আসল টুইস্টটা সামনে আসে। আর আমরাও জানতে পারি এই সব কিছুর মাস্টার মাইন্ড রুদ্রা। আপনাদের নিশ্চয়ই মুভির প্রথমে সেই ঘটনার কথা মনে আছে যেখানে স্কুলের ভবন দোষে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছিল। ওই ভবনটি সেটির তত্ত্বাবধানে নির্মাণ হয়েছিল। আর ওই সময় সেটি বলেছিল বৃষ্টির কারণে ভবন ধসে পড়তেই পারে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই মেয়ের বাবা রুদ্রার সাথে দেখা করেছিল। বিয়ের অনেক বছর পর তাদের একমাত্র মেয়েটি হয়েছিল, কিন্তু মেয়েকে জন্ম দিতে গিয়ে মেয়ের মা মারা গিয়েছিল। একমাত্র মেয়েটিকে বুকে আগলে রেখে লোকটি এতদিন বেঁচে ছিল, সেই মেয়েটিকেও ওরা কেড়ে নিল। এই জন্য সে তার মেয়ের মৃত্যুর বদলা নিতে চাচ্ছিল। সে দেবী সেটিকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু রুদ্রার কথা ওর মতো ব্যক্তিকে মারা এতটা সহজ নয়। এর জন্য প্রথম ওকে মেন্টালি উইক করতে হবে। রুদ্রা তখন তার সহপাঠী বন্ধু যোশী এবং গৌরীর সাথে কথা বলে যে আমরা যদি কিছু না করি তাহলে এই রাক্ষসের দ্বারা আরও বহু মানুষের প্রাণ চলে যাবে। আর এরপরে রুদ্রা সবাইকে সাথে নিয়ে একটি মিশন স্টার্ট করে। রুদ্রার প্ল্যান ছিল তারা প্রথমে মনুকে কিডন্যাপ করবে, আর ওই কেসের তদন্তকারী কর্মকর্তা সে নিজেই হবে। তবে যদি ওই কেসের তদন্ত অন্য কাউকেও দেওয়া হয় সেক্ষেত্রে রুদ্রাটের বিকল্প একটি প্ল্যান ছিল। রুদ্রারা ওই মেয়ের বাবাকেও তাদের সাথে নিয়ে নেয়। এরপর মনুকে কিডন্যাপ করা হয়। আর রুদ্রা যখন ওই কেসের তদন্ত করছিল তখন হঠাৎ করে এসিপি নারায়ণ আবিকে দিয়ে রুদ্রার পিছনে তদন্ত করতে শুরু করে। তখন রুদ্রা ভাবছিল আবির জন্য হয়তোবা তাদের প্ল্যান নষ্ট হতে পারে, তাই আবিকে অন্যদিকে ডাইভার্ট করতেই গৌরীকে দিয়ে আবির সাথে কথা বলিয়েছিল। আর গৌরীর কথা বিশ্বাস করে আবিও কেসের মূল ট্র্যাক থেকে সরে রুদ্রার তথ্য নিতে ব্যস্ত ছিল। আর এতদিন যে মাস্ক পরিহিত ব্যক্তিকে দেখা গেছে সে অন্য কেউ নয়, ওই মেয়েটির বাবা ছিল। তবে সেটির কি হলো? সেটি ওই দিন রুদ্রার কথা মতো রুদ্রার বলা জায়গায় চলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে সেটি রুদ্রাকে দেখতে পায়, আর সেটিও বুঝতে পারে সব কিছু রুদ্রাই করছে। রুদ্রা অবশ্য স্বীকার করে যে সেটিকে ধ্বংস করার জন্য রুদ্রাই সব কিছু করেছে। তবে সেটিও বোকা নয়, সেটি আগেই তার গুরুর সাথে কথা বলেছিল। তখন সেটি জানতে পেরেছিল কেউ বদলা নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করছে, আর যে ব্যক্তি তন্ত্রমন্ত্র করছে তাকে পিছে থেকে একটি আত্মা সহযোগিতা করছে। কিন্তু ওই আত্মা যে তাকে সাহায্য করছে ওই ব্যক্তি সেটা জানে না। সেটির গুরু এটা বলেছিল যতক্ষণ পর্যন্ত অমাবস্যা শেষ না হচ্ছে কোনোভাবেই তুমি একা কোথাও যাবে না। এই জন্য সেটি এখানে আসার সময় তার লোকেদেরও নিয়ে এসেছে। আর এরপরই সেটির লোকেরা রুদ্রার উপর আক্রমণ করে, কিন্তু রুদ্রা একে একে সবাইকে মেরে ফেলে। আর সেটিও তখন বলছিল আমি মরে গেলেই কি সমাজ পরিষ্কার হয়ে যাবে? আমার মতো সমাজে অনেক কীরা আছে, আর আমার উপর তোর এত রাগ কিসের? আমি তোর কি ক্ষতি করেছি? আর এরপরই সামনে আসে আসল টুইস্ট। রুদ্রা অন্য কেউ নয়, 17A কাবেরী এক্সপ্রেসের ড্রাইভার ভেনকাটেশের বড় ছেলে। দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে ভেনকাটেশ অনেক সুখেই সংসার করছিল। বড় ছেলে রুদ্রা আর ছোট ছেলেটি ছিল পঙ্গু। ওই রাতে ভেঙ্কাটেশ ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই স্টুডেন্টের স্বজনরা যখন ভাবছিল যে ভেঙ্কাটেশের কারণে তাদের সন্তানরা মারা গেছে, তখন তারা রাগের বশে ভেঙ্কাটেশের বাড়িতে আগুন দিয়ে দেয়। ভেঙ্কাটেশের স্ত্রী তখন দুই বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু তারা বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। তখন অনেক কষ্টে রুদ্রার মা রুদ্রাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু ছোট ছেলে পঙ্গু থাকায় সে ছেলেকে নিয়ে আর বের হতে না পেরে ওই ঘরের মধ্যেই পুড়ে মারা গিয়েছিল। রুদ্রার চোখের সামনে সেদিন তার মা এবং তার ছোট ভাই মারা গিয়েছিল। যে আগুন সেদিন রুদ্রার সামনে জ্বলেছিল সেই আগুনের উত্তাপ এখনও রুদ্রার মনের মধ্যে রয়ে গেছে। আর এই সব কিছু রুদ্রা সেই প্রতিশোধ নিতে করেছে। ওই মেয়েটির বাবা ছিল একজন বায়োলজি প্রফেসর। রুদ্রা ওই প্রফেসরকে দিয়ে সেটির শরীরে একটি সাপের বিষ ইনজেক্ট করে দেয়, যাতে সেটি তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। আর সেটির মৃত্যুর পর রুদ্রা বুঝতে পারে এতদিন রুদ্রার পিছে কাব্যিয়া নামে ওই মেয়েটির আত্মা তাকে সাহায্য করে এসেছে। এই ছিল মুভির আসল স্টোরি। তবে প্রশ্ন আসতে পারে, তাহলে ওই 17A কাবেরী এক্সপ্রেস বাসের রহস্যটি কি? 25 বছর আগের ধ্বংস হয়ে যাওয়া বাস 25 বছর পর কীভাবে মনুকে বহন করে নিয়ে গেল? চলুন সেটাই জেনে আসি। এই বাসের বিষয়ে পুরো প্ল্যানটাও রুদ্রা সাজিয়েছিল।
রুদ্রা সেদিন মনুর বন্ধুদেরকে ডেকে যে জিজ্ঞাসাবাদ করেছিল, রুদ্রা আগে থেকে জানতো এরা দুজনই ড্রাগস নেয়। তাই রুদ্রা ওই দুই ছেলের পরিবারকে বলার ভয় দেখিয়ে ওই দুই ছেলেকে বলেছিল, এখন থেকে আমি যা বলবো, যেভাবে বলবো তোমরা সেভাবেই কাজ করবে। তাই রুদ্রার কথা মতোই মনুর সাথে কাব্যার রিলেশন এবং 17 কাবেরী এক্সপ্রেস বাসের কথাটি বলেছিল। তবে রুদ্রা জানতো যে তার এই কথা হয়তোবা সবাই বিশ্বাস করবে না। তাই এসিপিকে বিশ্বাস করানোর জন্য রুদ্রা যোশীকে ডেকেছিল, কারণ যোশী রুদ্রারই লোক ছিল। যোশীও যে গল্পটি বলেছিল সেটাও তাদের বানানো গল্প ছিল। এমনকি অ্যাক্সিডেন্ট স্পটে থাকা ওই চা বিক্রেতাও রুদ্রার কথা মতোই মিথ্যা গল্প সাজিয়েছিল। অল্প কথায় বলতে গেলে রুদ্রা সেটির উপর প্রতিশোধ নিতেই তার সহযোগীদের নিয়ে একটি টিম বানিয়ে পুরো প্ল্যান করে কাজটি করেছে। তো রুদ্রার এই মাস্টার প্ল্যান আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।